সুপ্রিয় শিক্ষার্থী, আই এম মিস্টার অনিমেষ দাস। এক্সেস টু ডিস্টেন্স লার্নিংয়ের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূলত বিএবিএসএস প্রোগ্রামের বাংলা ভাষার ট্যুর ক্লাসটি নেব। তো একটা মেসেজ আছে যে ইন্টারমিডিয়েটের শুধুমাত্র 18 সালের রেজাল্টটা দিয়েছিল। এখন যারা চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণ করেছিল, এখন আপনাদের অন্য যে সালের যে রেজাল্টগুলো ইন্টারমিডিয়েটের, যেমন 17, 16, 15, 14 এই সমস্ত সালের রেজাল্টগুলো দিয়েছে। আপনারা অনলাইনে ঢুকবেন, www.bou.exam.bd.com-এ ঢুকলে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। তো এটা ছিল আজকের সর্বশেষ একটা মেসেজ। তো আজকে বিএবিএসএস প্রোগ্রামের একটা প্রশ্ন সম্পর্কে, বাংলা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আর একটা মেসেজ আছে যে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, এটার হচ্ছে পরীক্ষার একটা রুটিন পাবলিশড হয়েছে সম্ভবত। আপনারা যারা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আছেন তারা ওই রুটিনটা নেট থেকে ডাউনলোড করে নেবেন, এটা বাউবির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকের প্রশ্নটা হচ্ছে গিয়ে বাংলা ভাষা একের একটি প্রশ্ন, এবং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটা আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন এবং বোঝার চেষ্টা করবেন। পুরো ক্লাসটি আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন ক্লাসটি। তো প্রশ্নটি হচ্ছে গিয়ে সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে যা জানেন নিজের ভাষায় লিখুন। যে প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের সাজেশনের মোস্ট যে টপ ইম্পর্টেন্ট 8টা প্রশ্ন আছে, 8-9টা প্রশ্ন আছে, তার ভিতরে কিন্তু এটা 1 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আপনারা জানেন হয়তো আপনাদের যে 4টা প্রশ্ন লেখা লাগে, 8টা প্রশ্ন থাকে বড় প্রশ্ন, এখান থেকে 4টা প্রশ্ন থাকে। তাই এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা যদি না পড়ে থাকেন, প্রশ্নটা পড়বেন। তো এই একটা প্রশ্নের অনেকগুলো অল্টারনেটিভ প্রশ্ন থাকে। তা এই প্রশ্নটা হচ্ছে গিয়ে যে সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে যা জানুন নিজের ভাষায় লিখুন, অথবা সাহিত্য বলতে আমরা কি বুঝি সাহিত্যের শ্রেণীবিভাগ আলোচনা করুন, অথবা সাহিত্য কি সাহিত্যের শ্রেণীবিভাগ আলোচনা করুন, অথবা সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। তাই একটা প্রশ্নে কিন্তু 3 থেকে 4টা অল্টারনেটিভ প্রশ্ন থাকে। এই 4 থেকে 5টা অল্টারনেটিভ কিন্তু আপনারা দেখবেন, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই একটা প্রশ্নতেই লেখা যাবে। আচ্ছা, এই প্রশ্নটা আমরা প্রথমে আপনারা লিখতে গেলে প্রথমে আমরা জানি বা আপনাদের বলেছি যে আপনারা খাতায় 1 স্কেল পরিমাণ মার্জিন টানবেন বামে এবং ডানে, তারপরে প্রশ্ন লেখা শুরু করবেন। এখানে ক বিভাগ লিখে 1 নং প্রশ্নের উত্তর লেখা শুরু করবেন। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নটা সম্পর্কে এখন আমি ব্যাপকভাবে আলোচনা করছি। তো প্রশ্নটা হচ্ছে, সাহিত্য হচ্ছে মানুষের সৃষ্ট শিল্প। একটা সাহিত্য, এটা কিন্তু একটা মানুষের শিল্প সৃষ্টি। সাহিত্য ব্যাপক ও বিচিত্র একটি ধারণা। এই সাহিত্যটার পরিধি কিন্তু ব্যাপক, এটা কিন্তু পরিমাপ করা যায় না, যে সাহিত্যের পরিধিটা কিন্তু ব্যাপক এবং বিচিত্র একটা ধারণা। ভাবের সাথে ভাষার এবং পাঠকের হৃদয়ের সাথে লেখকের হৃদয়ের। তাহলে এখানে কিন্তু কথাটা একটু আপনার বোঝার চেষ্টা করেন, যে ভাবের সাথে ভাষার এবং পাঠকের হৃদয়, যে পড়বে, যে এই সাহিত্যটা পড়বে তাদের বলা হয় পাঠক। তাহলে পাঠকের হৃদয়ের সাথে লেখকের হৃদয়ের যে মিলন, তাই সাহিত্য। তাহলে সংক্ষেপে আমরা কি জানলাম, যে পাঠকের হৃদয়ের সাথে লেখকের হৃদয়ের যে সম্পর্ক, তাই কিন্তু সাহিত্য। এটা কিন্তু আমরা সংক্ষেপে বলতে পারি। এবার সাহিত্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, যে সাহিত্য কাকে বলে। আমি যদি প্রশ্নটা যদি থাকে সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে যা জানুন লিখুন, এখানে কিন্তু সাহিত্য কাকে বলে, এখানে কিন্তু মূল বিষয়টা কিন্তু চলে আসে। ইংরেজি লিটারেচার এর বাংলা প্রতিশব্দ সাহিত্য। আমরা জানি যে লিটারেচারের বাংলা প্রতিশব্দ কিন্তু সাহিত্য। মানব জীবনে বিচিত্র ঘটনা যখন মানুষের হৃদয়ে রঙের তুলিতে রঙিন হয়ে আত্মপ্রকাশ করে, তখনই হয়ে ওঠে সাহিত্য। তাহলে জিনিসটা আমি একটু আবার রিপিট করছি, যে মানব জীবনের বিচিত্র ঘটনা, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অনেক বিচিত্র ঘটনা থেকে থাকে, যা আমরা কিছু সময় প্রকাশ করতে পারি, কিছু সময় প্রকাশ করতে পারি না। তাহলে মানুষের হৃদয়ের রঙের ভাবের তুলিতে রঙিন হয়ে আত্মপ্রকাশ করে, তখনই হয়ে ওঠে সাহিত্য। সহজ কথায় সাহিত্য হচ্ছে শব্দমালা। একটা সহজভাবে যে এটা বলা যায়, যে সাহিত্য হচ্ছে কিন্তু শব্দমালা দিয়ে এমন এক সৃষ্টি, যেখানে পাঠক বাস্তব সৌন্দর্যের ভিতরে আলোচনা আর এক বিস্ময় সৌন্দর্য খুঁজে পায়।
তাহলে পাঠক কি খুঁজে পায়, যে পাঠক এখানে বাস্তব যে সৌন্দর্য, সাহিত্যর কিন্তু লিখছে কি, কবি সাহিত্যিকটা লিখছে কিন্তু বইটা লিখতেছে, কিন্তু মূল যে এর রস উপভোগ করে এটা মূলত পাঠক কিন্তু এটা পড়ে কিন্তু রস উপভোগ করে বা আনন্দ উপভোগ করে, বা এর ভিতরে যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটা কিন্তু সমস্ত কিছুই পাঠক উপভোগ করে যে পড়ে বইটা। এখন সাহিত্যের শ্রেণীবিভাগ, যে সাহিত্যের শ্রেণীবিভাগ কি, সাহিত্যের মধ্যে মানুষের আত্মপ্রকাশের পথ খুঁজে পায়। একটা সাহিত্যের মধ্যে কিন্তু একটা মানুষ তার আত্মপ্রকাশের পথ কিন্তু খুঁজে পায়। সাহিত্যিক তার আত্মপ্রকাশের মাধ্যম হিসেবেই সাহিত্যের কোনো একটি শাখা বেছে নেন। যে সাহিত্যিক মানে যে সাহিত্য রচনা করে তাকে বলা হয় সাহিত্যিক বলা হয়। যে সাহিত্যিক তার আত্মপ্রকাশ, তার মনের যে আত্মপ্রকাশ করে, আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে সাহিত্যের একটি শাখা বেছে নেন। আমরা সাহিত্যকে সাধারণত শ্রেণীবিভাগ করলে 5টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কবিতা, 2 নম্বর হচ্ছে ছোট গল্প, 3 নম্বর হচ্ছে উপন্যাস, 4 নম্বর হচ্ছে নাটক ও প্রহসন, এবং 5 নম্বর হচ্ছে প্রবন্ধ। এখন প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি আলাদা আলাদাভাবে আলোচনা করব। কবিতা, বাংলা সাহিত্যের আদি শাখা হচ্ছে কবিতা। যে বাংলা যে সাহিত্য এর আদি যে শাখা, আদি বলতে কি পুরাতন, অনাদিকাল ধরে যেটা চলে আসছে, মানে আদি অনেক আগে, তাহলে বাংলা সাহিত্যের আদি শাখা কবিতা। মানব মনের ভাবনা, কল্পনা, অনুভূতি রঞ্জিত যথাবিহিত শব্দ সম্ভারের বাস্তব সুষমামণ্ডিত চিত্তাত্মক ও ছন্দময় রূপ লাভ করে, তখনই তাকে কবিতা বলা হয়। অনেক কঠিন কথা, আমি কথাটা আরেকবার বলছি। যে মানব মনের মানে মানুষের যে মন, মানব মনের ভাবনা, আমাদের প্রত্যেকের মনের কিন্তু আলাদা আলাদা চিন্তা শক্তি, কল্পনা, ভাবনা আছে। তাহলে কল্পনা বা ভাবনা যখন অনুভূতি রঞ্জিত, যেটা আমরা অনুভূতি করতে পারি, হৃদয় থেকে অনুভব করতে পারি, অনুভূতি রঞ্জিত যথাবিহিত শব্দ সম্ভারে, যথাবিহিত একটা শব্দের সম্ভার হইতে হবে, মানে অনেকগুলো শব্দ হইতে হবে, শব্দ সম্ভারে বাস্তব সুষমামণ্ডিত চিত্তাত্মক ও ছন্দময় রূপ লাভ করে, তখন তাকে কবিতা বলে। এটা কিন্তু অবশ্যই ছন্দময় রূপ লাভ করতে হবে, তখন তাকে কবিতা বলা হয়। এখন চলে আসবো ছোট গল্প। আপনারা হয়তো ছোট গল্পের নাম শুনেছেন, যে ছোট গল্পটা কি জিনিস। ছোট গল্প সাহিত্যিক সর্বকনিষ্ঠ, এই যে সাহিত্যিক এর সর্বকনিষ্ঠ জনপ্রিয় ও মুখ্য মাধ্যম। এটা সাহিত্যিকের একটা জনপ্রিয় একটা মুখ্য মাধ্যম। যে ছোট গল্পটা কিন্তু সংক্ষেপে একটা গল্প হয়। আমরা একজন মনীষীর একটা ছোট একটা সংজ্ঞা ব্যাখ্যা করি। ইয়ে পৌ বলেন, যে গল্প অর্ধ হইতে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়িয়া শেষ করা যায় তাকে ছোট গল্প বলে। এই যে লেখক বলতেছে কি, যে ইয়ে পৌ বলছেন কি, যে গল্প অর্ধ হইতে 1 ঘন্টা, অর্ধ বলতে বলতে আধা ঘন্টা বা 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়িয়া শেষ করা যায় তাকে ছোট গল্প বলে। মানে যে গল্পটা শ্রুতি মধুরভাবে সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে পড়া যায় তাকেই ছোট গল্প বলে। এখানে ছোট গল্পের প্রকৃতি, গঠন রীতি সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনারতরী কাব্যের বর্ষাযাপন কবিতায় সর্বাপেক্ষা একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাটা কিন্তু একটা কবিতা লাইনে, তো কবিতার লাইনটা এটা 12টা লাইনের একটা কবিতা আছে। এখানে একটা 12টা লাইনের একটা কবিতা আছে, এবং কবিতাটা হচ্ছে, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তর সহজ সরল সহস্র বিস্তৃত রাশি, প্রত্যাহ যেতেছি ভাসি, তারই 2-4টি অশ্রু সজল,
তারই দু একটি অশ্রু সজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘাটা। নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সঙ্গ কবি মনে হবে। শেষ হয়ে হইল না শেষ। তার মানে কি, এই কবিতাটা যখন ছোট গল্প আমরা যখন পড়ি তখন ছোট গল্পটা মানে লাস্টে এমন একটা মজার জিনিস থাকে যে গল্পটা জানি আরও কিছু আছে, আরও কিছু আছে, এরকম যে শেষ হয়েও গল্পটা কিন্তু শেষ হচ্ছে না। এটাই কিন্তু ছোট গল্পের মূল বিষয়বস্তু। এরপরে চলে আসবো উপন্যাস। বর্তমান যুগে সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শাখা উপন্যাস। সাহিত্যের কিন্তু সবচেয়ে জনপ্রিয় শাখা উপন্যাস। কেন? আমরা যদি হুমায়ুন আহমেদের দিকে তাকাই তাহলে হুমায়ুন আহমেদ কিন্তু যে উপন্যাসগুলো লিখছিল সেগুলো কিন্তু বাস্তবধর্মী উপন্যাস। আমরা শুধু পড়তাম। যখন আমাদের এই মোবাইল ফোন ছিল না, ধরেন আরও 15 বছর আগে আমি ফিরে যাই, তখন কিন্তু হুমায়ুন আহমেদের কিন্তু জনপ্রিয় অনেক লেখা ছিল, অনেক কবি সাহিত্যিকের কিন্তু জনপ্রিয় লেখা ছিল উপন্যাসগুলো। তখন কিন্তু আমাদের এই মোবাইল ফোন বা ফেসবুক, ইউটিউব এইগুলোর প্রচলন খুব কম ছিল। কিন্তু তখন কিন্তু আমরা নির্ভর করতাম কি বিভিন্ন ধরনের গল্প, নাটক, উপন্যাস এইগুলোর উপরে কিন্তু আমরা নির্ভর করতাম। তো উপন্যাস যখন আমরা বই পড়তাম তখন কিন্তু ওই বইগুলো কিন্তু আমাদের কিন্তু কি করতাম, এই বইগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে পড়তাম এবং দেখা গেল একটা পেজ পড়ার পরে আমরা সাপোজ 10টা পেজ পড়ছি, পড়ার পরে কিন্তু সামনে কি কাহিনী আছে এগুলো পড়ার জন্য কিন্তু আমরা উত্তল হয়ে থাকতাম। যে বইটা কিন্তু একদিনে শেষ করা হচ্ছে না, কিন্তু ওই বইটা পড়ার জন্য কিন্তু আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতাম যে এরপরে কি আছে, পরের পেজে কি আছে, এরকম কিন্তু একটা থাকতো। তখন কিন্তু বই পড়ার ইন্টারেস্টটা খুব বেশি ছিল যখন আমাদের মোবাইলের এত প্রচলন ছিল না। তো বর্তমান যুগে সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শাখা হচ্ছে উপন্যাস। এর কারণ সাহিত্যের অন্য সব শাখার কোনো না কোনো বৈশিষ্ট্যের একত্র মিলনের মধ্যে এটা নিহিত থাকে। গল্পের বর্ণনাধর্মিতা যেমন এতে বিদ্যমান, তেমনি রয়েছে কবিতায় অন্তর্মমতা। লেখকের ব্যক্তিগত জীবনদর্শ ও জীবনানুভূতির কোনো বাস্তব ঘটনা অবলম্বনে যখন বর্ণনাত্মক গদ্য শিল্পরূপে প্রকাশ পায় তখন তাকে উপন্যাস বলে। তাহলে এই লেখকেরই কিন্তু গল্প কাহিনীগুলো সাধারণত এখানে প্রকাশ পেয়েছে। এরপরে নাটক। সংস্কৃত অলংকারিকগণের মতে নাটক হচ্ছে কাব্য সাহিত্যের একটি শাখা। তাদের মধ্যে কাব্য দু প্রকার, একটা হচ্ছে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। নাটক মূলত দৃশ্যকাব্য এবং এটি সকল কাব্যের শ্রেষ্ঠ কাব্য। পারফর্মিং আর্ট বা প্রয়োগ সাপেক্ষে শিল্প হিসেবে নাটক একটি স্বতন্ত্র রূপ ও রীতির অনুসারী। সর্বশেষ যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে প্রবন্ধ। সাধারণ কল্পনা ও বুদ্ধিবৃত্তিতে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতনতা বা আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন তাকে প্রবন্ধ বলে। আমি একটু বিষয়টা একটু বুঝিয়ে বলছি যে সাধারণ কল্পনা, আমাদের প্রত্যেকের কিন্তু একটা কল্পনা শক্তি আছে, একটা চিন্তা শক্তি আছে, একটা ভাবনা শক্তি আছে। তাহলে বলছে সাধারণ কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করে তাকে কি বলে, প্রবন্ধ বলে। উপরোক্ত যে আমি আলোচনাগুলো করলাম এই আলোচনা হতে আমরা বলতে পারি বা আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি, আপনারা কিন্তু এটা লাস্টে কোটেশনে দেবেন, সাহিত্য ছাড়া সভ্যতার প্রকৃতি উন্নতি বা বিকাশ হয় না। এই সাহিত্যগুলো ছাড়া কি হয় না, যে সাহিত্য ছাড়া সভ্যতার প্রকৃতি উন্নতি বা বিকাশ হয় না। সমাজ সভ্যতার বিবর্তনের ধারায় মানুষ ক্রমান্বয়ে তার জীবনযাপন, জীবনের উপভোগ ও সূক্ষ্মতর প্রকাশের প্রয়োজনে বিভিন্ন আঙ্গিকের ও বিভিন্ন শ্রেণীর সাহিত্য সৃষ্টি হয়েছে। সময়ের পরিবর্তন ও সাহিত্য ধারার বিবর্তনে যুগে যুগে সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ হয়ে বিশ্ব সাহিত্যের সাথে সাথে বাংলা সাহিত্যের ভাণ্ডারও। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস
আজকের মতো বাংলা ভাষা 1 ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমরা রাষ্ট্রবিজ্ঞান এবং ইংলিশের পরবর্তীতে কিছুক্ষণ পরে আমরা ক্লাস নিব। ইংলিশের কিছু বিষয়বস্তু সম্পর্কে আমরা টিপস দিব। তো পুরো লাইভটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।